২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতি পরিবর্তনকারী একটি দিন। ঠিক ১৯ বছর আগে ২০০৬ সালের এই দিনে এদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশের উপর নারকীয় নৃত্য চালানো হয়েছিল। ২০০৬ সালের ২৭ অক্টোবর রাত ১২টার পর অষ্টম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে। সেদিনই বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার শপথ হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের আপত্তির মুখে শেষ মুহূর্তে দায়িত্ব নিতে অস্বীকার করেন বিচারপতি KM হাসান। এতে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার থাকলেও আওয়ামী লীগ তাতে আরই রাজি ছিল না। ফলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট অত্যন্ত জটিল আকার ধারণ করে। ২৭ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় আওয়ামী লীগের তাণ্ডব। বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের অফিস সহ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়, পৈশাচিক হামলা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন অফিস ও বাড়িঘর। গাজীপুরে জামায়াত ইসলামীর অফিসে লীগের হামলায় সে রাতেই দলটির নেতা রুহুল আমিন নিহত হন। এর আগে ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কর্মীদের লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের আহ্বান জানিয়েছিলেন। তারা এই আহ্বানে সাড়া দিয়েই আওয়ামী লীগ সহ ১৪ দলের কর্মীরা লগি বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ২৭ অক্টোবর থেকেই ঢাকা সহ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। সেদিন আবার শেখ হাসিনা লগি বৈঠা সহ যার যা আছে তা নিয়ে পরদিন ঢাকায় আসার নির্দেশ দেন। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। এই পরিস্থিতিতেই ২৮ অক্টোবর ঢাকায় পল্টন ময়দানে আওয়ামী লীগ, নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত ইসলামী সমাবেশের ঘোষণা দেয়। পল্টন ময়দানে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছিল শ্রমিক দলও। সংঘাতের আশঙ্কায় পল্টন ময়দান এবং আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া শেখ হাসিনার লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশের ফলে পুলিশের পক্ষ থেকে লগি বৈঠা, কাস্তে বা অন্য কোনো অস্ত্রশস্ত্র বহন করা নিষিদ্ধ হয়। পুলিশ বারবার ঘোষণা করেছিল এই ধরনের কিছু বহন করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। ২৮ অক্টোবর সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন এবং তোপখানা মোড়ে মুখোমুখি অবস্থান নেয় আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলো এবং জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন সকাল থেকে উত্তর গেটে জামায়াতের সভার মঞ্চ তৈরির কাজ চলছিল। জামায়াতের দলীয় সূত্র থেকে জানা যায়, হঠাৎ করে সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের নেতৃত্বে লালবাগ থানা আওয়ামী লীগ লগি বৈঠা হাতে বিশাল মিছিল নিয়ে পল্টন মোড়ে আসে। একই সময় অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে বিজয়নগর থেকে আরেকটি মিছিল পল্টন মোড়ে আসে। এ সময় তারা একযোগে ধর ধর বলে জামায়াত ও শিবির কর্মীদের উপর হামলা চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। জিপিও এলাকায় অবস্থানরত ১৪ দলের শত শত কর্মী লগি বৈঠা নিয়ে তাদের সাথে যোগ দেয়। এ হামলায় পিস্তল সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা ডক্টর HBM ইকবাল ও তার বাহিনী নিয়ে যোগ দেয়। সেদিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজ থেকে দেখা যায় আওয়ামী লীগ নেতা ডাক্তার ইকবাল সেদিন পল্টন মোড় থেকে একটু এগিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা অফিসের সামনে তার অনুগত একদল যুবককে হাত নেড়ে সামনে যাওয়ার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং জোট শরিক দলগুলোর নেতাকর্মীরা লগি বৈঠা নিয়ে জামায়াত শিবিরের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে, প্রকাশ্যে গুলিও করে। এক পর্যায়ে তারা পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে। সেদিন পুরো পল্টন জুড়ে লগি বৈঠার তাণ্ডব। এই সংঘর্ষে দুই পক্ষেরই অনেকে আহত হয়। দফায় দফায় হামলা চলে দুপুর ২টা পর্যন্ত। ১৪ দলের নেতাকর্মীরা চেয়েছিল জামায়াতের সভা মঞ্চ দখল করতে। প্রথম দফা হামলার পর তারা পরবর্তী হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে থাকে। আশেপাশের ভবনের ছাদে উঠে বোমা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ অবস্থান নেয়। তবে এমন পরিস্থিতিতেই জামায়াত তাদের পূর্ব নির্ধারিত সময় ৩টায় সমাবেশ শুরু করে। সভার শেষ দিকে দলটির তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বক্তব্য শুরু হলে পুনরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের সমাবেশে হামলা চালায়। একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে, অপরদিকে পল্টন মোড় থেকে গুলি ছুড়তে ছুড়তে লগি বৈঠা নিয়ে সমাবেশের দিকে অগ্রসর হতে থাকে। আওয়ামী অস্ত্রধারীদের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন জামায়াত কর্মী হাবিবুর রহমান ও জসিমউদ্দিন। এ ঘটনায় জামায়াত ও শিবিরের ৬ জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন সহস্রাধিক। আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির এক কর্মী সে সময় নিহত হয় বলে জানা যায়। একই দিনে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় জামায়াতের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছিল। এসব সংঘর্ষে ঢাকার বাইরেও রংপুরে, সাতক্ষীরায়, মেহেরপুরে, মাগুরা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নিহত হন জামায়াত শিবিরের আরও অন্তত ৮ জন নেতাকর্মী। ২৮ অক্টোবরের ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে মূলত নৃশংসভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারার ছবি ভিডিও ভাইরাল হওয়ায়। আওয়ামী নেতাকর্মীরা জামায়াত শিবিরের লোকদের কেবল মেরেই ক্ষান্ত হয়নি, মারার পর তারা লগি বৈঠা দিয়ে লাশ খুঁচিয়েছে, চেহারা বিকৃত করেছে, এমনকি সেই লাশের উপর নৃত্যও করেছিল।
তাদের এই উন্মাদনা সবাইকে হতবাক করে দিয়েছিল। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখা যায় লীগের নেতাকর্মীরা জসিমউদ্দিন নামের এক জামায়াত কর্মীকে দীর্ঘক্ষণ ধরে পিটায়। মাঝে কয়েকবার সে উঠে যাওয়ার চেষ্টা করলে আবার টেনে ধরা হয়। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। এক পর্যায়ে তার শরীরের জামা ছিঁড়ে ফেলা হয়। লগি বৈঠা দিয়ে তাকে পেটানোর পর মৃত্যু নিশ্চিত হলে লাশের উপর উঠে উঠে নৃত্য উল্লাস করে খুনিরা। লাশের উপর নৃত্যকারীদের মধ্যে ছাত্র মৈত্রীর নেতা বাপ্পাদিত্য বসুও ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সেদিন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যে পৈশাচিক হামলা চালিয়েছে ইতিহাসে তার নজিরবিহীন। লগি বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা দেখলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব এ ঘটনার নিন্দা জানান। 28 অক্টোবরের সে ঘটনার কোনো বিচার হয়নি। পুলিশ এ হত্যাযজ্ঞ চলার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বলে দাবি জামায়াতের। এমনকি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভূমিকা নিয়েও জামায়াত সর্বদা প্রশ্ন তোলে। সেদিন সন্ধ্যার দিকে সরাসরি খালেদা জিয়ার হস্তক্ষেপে বিজিবি আসলে পরিস্থিতি ঠান্ডা হয়, অন্যথা আরও প্রাণ ঝরত। 28 অক্টোবরের এই ট্র্যাজেডি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক আস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এই ধারাবাহিকতায় দেশি বিদেশি ষড়যন্ত্রে কায়েম হয় ১/১১ সরকার এবং তা হতেই ক্ষমতায় আসে আওয়ামী লীগ, প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ।